হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনি হোসেন, স্বপ্নজয় একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ক্লাস 11 এবং 12-এর জন্য। কি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। তো এটা হচ্ছে আমি যে ভিডিওগুলো করছি, যে ক্লাসগুলো আমি আপনাদের করছি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য। যারা এবার এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের সিলেবাস অনুযায়ী এই চ্যাপ্টারগুলো করছি। 2021 সালে যারা পরীক্ষার্থী আছেন, এইচএসসি পরীক্ষার্থী, তো তাদের জন্য। তো তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে। আজকে আমরা করব হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায়ে ব্যাংক সমন্বয় বিবরণী। কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয় আমি আপনাদের খুব সহজ করে নিয়মটা শিখিয়ে দিচ্ছি। তো আশা করছি যে আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসটুকু করবেন আর এই চ্যাপ্টারে সমস্যাটা সমাধান করে ফেলবেন ইনশাল্লাহ। তো আজকে আমি করতেছি। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য আমি একটা ঘর আঁকি, যে একটা কোয়েশ্চেন উঠাইছি আমি। এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2017 সালে যেটা এসেছে সেই কোয়েশ্চেনটা। তো আমরা সেইটাই আজকে সলভ করব। আচ্ছা, সলভ করার আগে আমি একটা জিনিস বলছি, যে আগে আমরা পুরো ইয়েটা করব। এখানে দেওয়া আছে 1, 2, 3, 4, 5 নং সমন্বয় দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আমরা এটার দ্বারা একটা ব্যাংক সমন্বয়, আমরা এটার না, আমরা পুরোটা করব। কি বলছি, আমরা পুরোটা দিয়ে করে দেখব ব্যাংক সমন্বয় বিবরণী কি হয়। হ্যাঁ, তো আচ্ছা, আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য আমরা ঘর আঁকি। যে খ নাম্বার কোয়েশ্চেন আমি এখানে লিখে দিচ্ছি। আসলে কি খ নাম্বার কোয়েশ্চেন না, আমরা আরও বেশি করছি। খ নাম্বারে আমাদের ডেট দিয়ে দিছে, আমরা ওই ডেট অনুযায়ী করব না, আমরা ডেট ছাড়াই করব। হ্যাঁ, তো এখানে হচ্ছে বিবরণ, এখানে লিখে দিচ্ছি আমি ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে টাকা, এখানেও টাকা। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী প্রথম এন্ট্রিটা আমরা যেটা করব, ব্যাংক সমন্বয় বিবরণী সবসময় এই 1 নাম্বার এন্ট্রিটা আমাদের দেওয়া থাকবে কোন অনুযায়ী আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব। দুইটা সিস্টেমে হয়, একটা হচ্ছে নগদান বই অনুযায়ী, একটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী। ইমেজিন আপনাদের আমি এখানে একটু দেখাই দিচ্ছি। এটা মনে করেন আপনার নিজের কাছে হিসাব, আর একটা থাকে কার কাছে, ব্যাংকের কাছে হিসাব। হ্যাঁ, তো এটা আপনার কাছে আমরা কোনটা অনুযায়ী করব, নগদান বই মোতাবেক। তার মানে আপনার বই, নগদান বই নিজ মানে কি, নগদান বই। ঠিক আছে, এই নগদান বই মানে আপনার নিজের, নিজ মানে নগদান বই হচ্ছে আপনার কাছে হিসাব থাকবে, আর ব্যাংকের কাছে একটা হিসাব থাকবে। তো আপনার হিসাব অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 20,000 টাকা। আমরা যা দেওয়া আছে আমরা এখানে তাই উঠাবো। প্রথমে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তারিখটা আমি লিখলাম না, আপনারা লিখে নিন যেভাবে দিয়েছে। এই যে 20,000 টাকা, হ্যাঁ, এটা দিয়ে আমরা শুরু করব। এখন আপনার হিসেবে, আপনার ব্যাংকে আছে 20,000, মনে করেন ব্যাংকের হিসাবেও 20,000 টাকাই আছে। হ্যাঁ, তো এখন অন্যান্য সারা মাস শেষে যায় দেখেন যে ব্যাংকের সাথে আপনারটা মিলতেছে না। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি এরকম গড়বিল থাকার কারণে ওই টাকা মিলানোর জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি। যে ব্যাংকের কাছে, ব্যাংকের হিসাব অনুযায়ী আমার কাছে ধরেন ইমেজিন আছে 30,000, কিন্তু আমার অনুযায়ী আছে 40,000, 10,000 টাকা কীভাবে আসলো, এই গড়মিল থাকার কারণে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করব সমান করার জন্য। এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত, 20,000 টাকা। এটা হচ্ছে আপনার বই অনুযায়ী, ঠিক আছে, আপনার হিসাব অনুযায়ী এটা আপনার কাছে থাকবে। তারপর কি করতে হবে, কিছু এন্ট্রি আছে যেগুলো বিয়োগ করা আছে, ওগুলো যোগ করব, যেগুলো যোগ করা থাকে ওগুলো বিয়োগ করব। যেমন ধরেন জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। মনে করেন এই যে 20,000 টাকা আপনার খাতায় লেখা আছে, আর এই ব্যাংকের হিসেবেও 20,000 টাকা এই ব্যাংকে আছে। হ্যাঁ, এখন যাই, এখানে বলছে জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। আপনি একটা চেক জমা দিয়েছেন, আপনি চেকটা জমা দেওয়ার সাথে সাথে ধরে নেন কি আপনার ব্যাংকে এই টাকাটা আছে, তাই না? তাহলে আপনি মনে করেন 20,000 টাকা আপনি একটা চেক জমা দিয়েছেন, কত টাকা, 3,000 টাকা, তাই না? 3,000 টাকা আপনার ঘরের সাথে সাথে 3,000 টাকা লিখে ফেলেছেন।
কিন্তু ব্যাংক বিবরণীতে তা ক্রেডিট করা হয় নাই, মানে ব্যাংকে লেখে নেই। ব্যাংকের হিসাব অনুযায়ী আমরা সবসময় করি, আমরা প্রতিষ্ঠান যা পাবে তাই ডেবিট, প্রতিষ্ঠান থেকে যা যাবে ক্রেডিট, শুধুমাত্র ব্যাংকের হিসাব অনুযায়ী। আমানতকারী তো ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যাংক সবসময় ক্রেডিট করলে, যদি ব্যাংক ক্রেডিট করে তাহলে মানে আমরা ক্লায়েন্টরা ব্যাংকে টাকা জমা দিই, ব্যাংকওয়ালা যেটা পাবে সেটা ক্রেডিট, আর ব্যাংক থেকে যেটা যদি কাউকে দিয়ে দেয় সেটা ডেবিট হয়। আর আমাদের প্রতিষ্ঠানের হিসেবে প্রতিষ্ঠান যা পাবে তাই ডেবিট। এটার ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু উল্টা, প্রতিষ্ঠানের উল্টাটা। আমাদের প্রতিষ্ঠান হিসেবে যখন ডেবিট করব তখন ব্যাংক হিসাবে অনুযায়ী ওটা ক্রেডিট, আর প্রতিষ্ঠান হিসেবে যখন ক্রেডিট করি ওটা ব্যাংক অনুযায়ী ওটা ডেবিট। ঠিক আছে? তো এখানে বলেছে তো ইস্যুকৃত চেক, এখানে বলছে জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, মানে ব্যাংকের হিসাবে লেখা হয়নি। ঠিক আছে? তাহলে আমি কি করেছি, আমার খাতায়, ব্যাংকে কিন্তু লেখে নেই, ব্যাংকে জমা দিছি চেকটা, কিন্তু আমার খাতায় আমি কি করেছি, বেশি লিখেছি, তাই না? এখন ব্যাংকের সাথে মিলাইতে হলে আমার কি করতে হবে, আমার খাতার থেকে আবার বিয়োগ করতে হবে 3000, তাই না? এখানে মনে করেন যোগেরগুলো, এখানে বিয়োগ, মনে করেন এই নিচে আমরা বিয়োগেরগুলো করতেছি। তাহলে জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, তাহলে এখানে 1 নম্বর দিই। এটা আমার কি করতে হবে, আমার খাতার থেকে, আমার খাতা তো চেকটা জমা দেওয়ার সাথে সাথে আমার খাতায় কি করেছি, লিখে ফেলেছি, যোগ করে ফেলেছিলাম। এখন আমার খাতা থেকে কি করতে হবে, নগদান বই অনুযায়ী এখন আমার কি করবে, বিয়োগ করলেই 2 পাশ সমান হয়ে যাবে, তাই না? তা এই জন্য আমার কি করব, এই যে বিয়োগের ঘরে যাব, জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, তে ক্রেডিট করা হয়নি। কত টাকা, 3000 টাকা। এই যে 3000 টাকা আমরা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করে দিলাম, মানে নগদান বই থেকে বিয়োগ করে দিছি, ব্যাংকে অনুযায়ী যোগ করেছি। আচ্ছা, তাহলে 3000 টাকা আমাদের ক্লিয়ার। তো এটা যেহেতু জমা দিছি, জমা যখনই যে কোনো জিনিস আমি যখন ব্যাংকে রাখবো, জমা দিব চেকটা, সাথে সাথে আমার খাতায় লিখে ফেলি। এখন ব্যাংকের থেকে ওই টাকাটা পাইছি কি না সেটা আমরা দেখি না, লিখে ফেলছি, তাহলে এখন ব্যাংকে তো লেখে নেই, তাহলে এই জন্য আমার খাতা থেকে বিয়োগ করে দিছি। এরপরটা যাই, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করেনি। এখন কি করেছেন আপনি, একজনকে, আপনার কাছে টাকা পেত একজনে, আপনি কি করেছেন, তার একটা চেক লিখে দিয়েছেন, তাই না? আপনি ধরে রাখছেন কি, আপনার খাতার থেকে কি করছেন, আপনার খাতার থেকে কী করছেন, বিয়োগ করে দিয়েছেন না? আপনার খাতার থেকে এই যে বিয়োগ করে দিয়েছেন, কয় টাকার একটা চেক দিয়েছিলেন একজনকে, 2000 টাকার একটা চেক দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার খাতার থেকে বিয়োগ করেছেন। সে কি করেছে, যাকে চেক দিয়েছেন সে ব্যাংকের থেকে নেয়ই নাই, আপনার হিসাবে কি করছেন, আপনি হিসাব করে রাখছেন আপনার ব্যাংকের থেকে 2000 টাকা কমে গেছে। আসলে কি সে চেকটা ব্যাংক থেকে ভাঙাইছে? আপনি চেক দিয়েছেন ঠিকই, কিন্তু ভাঙায় নাই, কিন্তু আপনার খাতা থেকেও আগে কেটে রাখছেন। তাহলে এখন কি করবেন, আপনার খাতায় যোগ করলেই তো সমান হয়ে যাবে ব্যাংকের সাথে, তাই না? তাহলে এটা যোগের ঘরে যাবে। এটা কয় নাম্বার এন্ট্রি ছিল, 2 নম্বর এন্ট্রি, এখানে 2 নম্বর দিয়ে দিব। আর এটা 1 নম্বর কি বলছে, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাই না? এটা কয় নাম্বার এন্ট্রি ছিল, 3 নম্বর, 3 নম্বর এন্ট্রি না, এই 3। কত টাকা, 2000 টাকা। আচ্ছা, এখন যাই, তারপরে যাই, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ব্যাংকওয়ালায় বলছে ব্যাংকে টাকা রাখি আমরা, ঠিক আছে, ব্যাংকে টাকা রাখি, ব্যাংকে যে টাকা রাখি ব্যাংক বলছে সে সুদ দিবে 50 টাকা প্রতি মাসে বা বছরে 50 টাকা সুদ দিবে। তো সুদ তো ব্যাংকওয়ালা তো ব্যাংকে লিখে ফেলেছে, আপনার খাতায় কি আপনি লিখেছেন? সুদ কিন্তু সে দিয়েছে, কিন্তু কবে দিয়েছে সেটা আপনি জানেন না, কিন্তু প্রতি মাসে আপনাকে দিয়ে দিচ্ছে বা প্রতি বছর আপনাকে সুদটা দিয়ে দিচ্ছে। তো আপনার ব্যাংকে তো লেখা হয়ে গেছে, আপনার খাতা লেখছেন, তাহলে ব্যাংকে বেশি আছে, আপনার খাতা কি করতে হবে, তখন ব্যাংকে লিখে ফেলছে কিন্তু আপনার খাতা লেখেন নেই, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে, যেহেতু ব্যাংকে লিখে ফেলেছে তাহলে আমার খাতাও যোগ করতে হবে। ব্যাংকে যেহেতু যোগ হয়েছে এটা 50 টাকা, তাহলে আমার খাতাও তো 50 টাকা যোগ করতে হবে, তাই না? তাহলে তো ব্যাংকের সাথে আমার সমান হবে, তাই না? তাহলে এখানে যোগ করলে এই যে যোগের ঘরে যাব, 2 নম্বরে এন্ট্রি দিব কি, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। সুদ এটা কত নম্বর এন্ট্রি, 4 নম্বর এন্ট্রি।
তো সুদ কত? 50 টাকা। এই যে 50 টাকা আমার খাতায় আমি বাড়াই দিলাম, ব্যাংকে যেহেতু 50 টাকা বাড়ছে আমার খাতাও আমি বাড়াই দিলাম। এখন যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা। এইবার বলছে ব্যাংকে যে টাকা রাখি চার্জ কাটবে 50 টাকা, 40 টাকা চার্জ কেটে রাখছে। এখন চার্জ যে কাটছে ও ব্যাংকে থেকে তো ওরা কেটে দিছে, কিন্তু আপনার হিসাবে আপনি কাটছেন? কাটেন নাই। তাহলে আপনার খাতা থেকে কি করতে হইব? বিয়োগ করতে হবে 40 টাকা। তাহলে এই যে বিয়োগের ঘর যাবে। কি বলছে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ধার্যকৃত চার্জ এই যে 40 টাকা। ঠিক আছে। এখন যে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে 2000 টাকা। ব্যাংকে আপনি একটা জমা দিছেন, তাই না? জমা দেওয়ার সাথে সাথে কি করছেন? আপনার খাতায় যোগ করে দিছেন। যোগ করছেন না? জমা দিয়েছেন মানে ধরে রাখছেন আপনার ব্যাংকে টাকা বাড়ছে, যে এই জন্য আপনার খাতায় আপনি যোগ করে দিয়েছেন। চেকটা ব্যাংকে জমা দিয়ে এসে আপনার খাতায় লিখে ফেলছেন যে এত টাকা আমার ব্যাংকে বাড়ছে। কিন্তু এই যে ব্যাংক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে, তাহলে ব্যাংকের থেকে কিন্তু ফেরত চলে এসেছে, তাই না? তাহলে এখন ব্যাংকে কি আপনার কি করছে? ব্যাংকের থেকে কিন্তু ব্যাংকে কিন্তু যোগ হয়নি, আপনার কিন্তু ফেরত চলে এসেছে, কিন্তু আপনার খাতাতে আপনি যোগ করেছেন। তাহলে এখন কি করবেন? আসলে কি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে? ঢুকে নেই। তাহলে আপনার কাছে ফেরত এসেছে, তাহলে আপনার নগদান বইতে একবার যোগ করেছেন, তাহলে এবার বিয়োগ করে দেন। অমর্যাদাকৃত হয়ে ফেরত এসে আপনার খাতার থেকে বিয়োগ করে দেন। কি বলছে? অমর্যাদা ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা, জমাকৃত হয়ে ফেরত কত টাকা? 2000 টাকা। এটা হচ্ছে 6 নাম্বার। তারপর বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন 5000 টাকা যা নগদান বইতে। দেনাদারের একজনের কাছে আপনি টাকা পাবেন, সে কি করেছে? আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে। আপনার অ্যাকাউন্টে তো টাকা বাড়ছে, কিন্তু আপনার খাতায় বাড়ছে? আপনার খাতায় তো আপনার বাড়ার নেই। তাহলে আপনার খাতায় কী করতে হবে? বাড়াইতে হলে যোগ করতে হবে। তাহলে যোগের ঘরে যাই। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান যা নগদান বইতে। আচ্ছা, এটা আমরা মুছে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমাদের জায়গা এখানে লাগবে। যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। কত টাকা ছিল? 5000 টাকা। আচ্ছা, এবার 8 নাম্বার। এটা কত নাম্বার? 7 নাম্বার এন্ট্রি ছিল। 8 নাম্বার, দেনাদার কর্তৃক সরাসরি, আচ্ছা এটা করছি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি 3000 টাকা। আদায় করার জন্য আপনি ব্যাংকে একটা চেক জমা দিচ্ছেন। ব্যাংকের চেক জমা দেওয়ার সাথে সাথে কি আপনার নগদান আপনার খাতায় কী করছেন? লিখে ফেলছেন। চেক জমা দিচ্ছেন মানে আমার ব্যাংকে টাকা বাড়ছে। কিন্তু ব্যাংক কী করছে? জমাকৃত চেক যা আদায় হয়নি, ব্যাংক কী করছে? এই টাকা আদায় করতে পারে নাই। তাহলে আপনার নগদান বইতে তো আপনি যোগ করে রাখছেন, কিন্তু ব্যাংকে তো বাড়া নেই। তাহলে কী করতে হবে? আপনার বইয়ের থেকে বিয়োগ করতে হবে, তাই না? আপনার বই করতেছি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আপনার বই করতেছি, এই জন্য আপনার হিসাব করতে হবে, ব্যাংকের নয়। তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, কিন্তু আপনার খাতায় কি বাড়াইছেন? বাড়ান না। এখন এটা জমা দিচ্ছেন, ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, কিন্তু আপনি তো আপনার খাতায় যোগ করে ফেলছেন, কিন্তু ব্যাংকে বাড়ছে? বাড়া নেই। তাহলে আপনার খাতা থেকে আবার বিয়োগ করে দিতে হবে। ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, চেক যা আদায় হয়নি। 8 নাম্বার এন্ট্রি কত টাকা? 3000 টাকা। এখন তারপর বলছে ব্যাংক পদবী বিলে অর্থ পরিশোধ করেছে যা নগদান বইতে লেখা হয়নি। আপনি একজনকে বলেছেন টাকা দিতে, ব্যাংকে নিষেধ করে দিয়ে দিচ্ছেন, বলে নির্দেশ দিয়ে দিচ্ছেন যে উমুকে আমার কাছে টাকা পাবে। কত টাকা? 500 টাকা। উনি আসলে ওনাকে 500 টাকা দিয়ে দিবেন। ব্যাংক কী করছে? ওই অনুযায়ী প্রদেয় বিল পাইতো, তাকে দিয়ে দিছে, পরিশোধ করে দিছে। কিন্তু আপনার নগদান বইতে আপনি কি নগদান বই থেকে বাদ দিচ্ছেন? দেন নাই। ব্যাংকের থেকে সে
অর্থ পরিশোধ করে দিচ্ছে, পদবি বিলের অর্থ আপনার কাছে পাইতো, তারা দিয়ে দিচ্ছে, কিন্তু আপনার খাতা থেকে কাটছেন, কাটেন নাই, তাহলে আপনার খাতা থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, বিলের অর্থ পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। ঠিক আছে, যার নগদান বইতে লেখা হয়নি। কত টাকা? এই 500 টাকা। আর কোনো এন্ট্রি আছে? এটা 9 নম্বর এন্ট্রি। শেষ, সবগুলো এন্ট্রি দিয়ে আমরা করেছি। এবার যাই, এগুলো যোগ করি, এগুলো যোগ করি। 2 আর 5-এ 7,000, 7,050, 7,050। 20 আর 7,050 কত? 27,050। এবার 3,000 আর 3,000 আর 2,000, 5,000, 5,000 আর 3,000, 5,000 আর 3,000, 8,000, 8,540। তাহলে টোটাল 8,540। এইবার 27,050 থেকে 8,540 বাদ দিয়ে দিই। 27,050 বিয়োগ 8,540 থাকে 18,510। এই যে 18,510 টাকা। এই যে টাকাটা বেরিয়েছে এটাকে বলা হয়, যে টাকাটা বেরিয়েছে এটা বলা ব্যাংক বিবরণী অনুযায়ী, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যেটা এই টাকাটা বেরিয়েছে এটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই হচ্ছে হিসাব। আবার আপনারা প্রয়োজন পড়লে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি আপনাদের, যে নগদান বই অনুযায়ী মানে কি? আপনার হিসাব অনুযায়ী, আপনার খাতায় আপনি কি করেছেন এই হিসাব অনুযায়ী আপনার অঙ্কটা করতে হবে। ঠিক আছে, নিজের। আচ্ছা, এখানে দিই আপনার নিজের, এটা নগদান বই আর এটা হচ্ছে ব্যাংক বই। হ্যাঁ, ব্যাংক বই অনুযায়ী। তো আপনার বই অনুযায়ী এই অঙ্কটা করতে বলছে। 20,000 টাকা আছে আপনার বই হিসাবে অনুযায়ী। এখন জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয় না। আপনি জমা দিয়েছেন চেক, ঠিক আছে, তো ব্যাংকে আপনি জমা দিচ্ছেন, জমা দেওয়ার সাথে সাথে কী করছেন? আপনি লিখে ফেলেছেন আমার ব্যাংকে 3,000 টাকা বেড়ে গেছে, তাই না? আবার কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। আমি অঙ্কটা করছি ব্যাংকের হিসাব অনুযায়ী করতেছি না, আপনার হিসাব অনুযায়ী। তো ব্যাংকে আপনার টাকাটা বাড়ে নাই, তাহলে আপনার খাতা অনুযায়ী আপনি কি করেছেন? আপনার খাতা ব্যাংকে তো বাড়ে নাই, ব্যাংক তো ক্রেডিট করে নেই, তাই না? তাহলে ব্যাংকে আপনার খাতা অনুযায়ী কি করতে হবে? আপনি তো যোগ করছিলেন ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে। এখন কি করতে হবে? ব্যাংকের সাথে মিলাইতে হলে আপনার আবার 3,000 টাকা বিয়োগ করতে হবে, তাই না? এই যে বিয়োগ করেছি, ক্রেডিট করা হয়নি। হ্যাঁ, তারপরে যাই, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন। আপনার কাছে মনে করেন একজন টাকা পাবে, আপনি কি করেছেন? আরেকজনকে দিয়ে দিচ্ছেন, একটা চেক লিখে দিচ্ছেন। লিখে দেওয়ার সাথে সাথে কি করবেন? আপনি চেকটা যখন আরেকজনকে দিবেন, আপনি ধরে নেবেন আপনার ব্যাংকের থেকে সে উঠায় নিয়ে যাবে, তাই না? এই যে 2,000 টাকা মনে করেন আপনি দিয়ে দিচ্ছেন, আপনার খাতার থেকে আপনি বিয়োগ করে দিচ্ছেন, কিন্তু ব্যাংকে তা উপস্থাপন করা হয়নি। যারা চেক দিয়েছেন সে ব্যাংকের থেকে টাকাটা নেয় নেই, তাহলে আপনার ব্যাংকে কি টাকা কমছে? কিন্তু আপনি নগদান বইতে তো কমাই দিয়েছেন, তাহলে আপনার বইতে আপনি কি করবেন? যেহেতু কমাই দিয়েছেন, ব্যাংক থেকে তো কমে নেয় টাকা, তাহলে আপনার খাতায় কি করবেন? আবার যোগ করে দিবেন, তাহলে ব্যাংকের সাথে আপনার সমান হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। এই যে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি 2,000 টাকা। তারপর যে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করছে, ব্যাংক হলে আপনাকে প্রতি মাসে সুদ দিবে, কিন্তু ব্যাংকে এটা আপনাকে বলে দিবে যে আপনাকে প্রতি মাসে এত টাকা সুদ দিব প্রতি বছরে, ঠিক আছে? এখন ব্যাংকওয়ালা ব্যাংকে বাড়া দিচ্ছে আপনার অ্যাকাউন্টে, কিন্তু আপনার কি আপনার নগদান বইতে যোগ করেছেন? করেন নাই। ব্যাংকে কিন্তু বাড়ছে টাকা, কিন্তু আপনার খাতায় আপনি বাড়ান নেই, তাহলে আপনার খাতা বাড়াইতে হলে যোগ করতে হবে। এই যে যোগে গেলাম, মঞ্জুরকৃত সুদ। এইবার ব্যাংক কর্তৃক ধার্যকৃত 440 টাকা, এইবার ব্যাংকে থেকে কেটে রাখছে, কিন্তু আপনার খাতার থেকে আপনি কাটেন নেই, তা কাটতে হলে বিয়োগ করতে হবে। এই যে বিয়োগ করে দিচ্ছি, ধার্যকৃত চার্জ। তারপর যে ব্যাংকে জমাকৃত চেক
অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে 2000। ব্যাংকে আপনি একটা জমা দিছিলেন চেক, তো ওই জমাকৃত চেকটা আপনার ব্যাংকে যখন জমা দেন তখনই তো আপনি কী করেন, আপনার খাতায় যোগ করে দেন না? জমা দেওয়ার সাথে সাথে আপনি যোগ করে দিয়েছেন ধরেন আপনার খাতায়। এখন এটা অমর্যাদাকৃত হয়ে ফেরত আসছে, এখন কি করবেন? আপনার খাতায় তো যোগ করে দিয়েছেন, ব্যাংকে কি আসলে টাকা বাড়ছে? বাড়ে নাই, তাহলে আপনার খাতার থেকে আবার কমাই দিবেন 2000 বিয়োগ। এই যে ব্যাংকে জমাকৃত চেক যা অমর্যাদাকৃত হয়ে ফেরত, এই যে 2000 টাকা। তারপরে যাই, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 5000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ নয়। একজনের কাছ থেকে আপনি টাকা পাবেন, সে কী করেছে? আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছে, কিন্তু অ্যাকাউন্টে তো টাকা বাড়ছে, আপনার খাতা কি বাড়ছে? নগদান বইতে বাড়া নেই, তাহলে আপনি নগদান বইতে কী করবেন? যোগ করে দিবেন, এই যে যোগ করে দিবেন। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ক্লিয়ার? তারপর যাই, ব্যাংক আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি। আদায়ের জন্য ব্যাংকে জমা দিছিলেন, মানে যেদিন যখন আপনি একটা টাকা আদায়ের জন্য ব্যাংকে জমা দিবেন তখন ধরে নেবেন আপনি আপনার খাতায় বেড়ে গেছে, তাহলে আপনি কী করছেন? আপনি জমা দেওয়ার সাথে সাথে এই 5000 টাকা আপনার খাতায় যোগ করছেন। ঠিক আছে? কী বলছে? আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি 3000 টাকা, সরি 3000 টাকা আপনি ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে কি আপনার খাতায় যোগ করছেন, কিন্তু ব্যাংক কি এটা আদায় করতে পারছে? পারে নাই, তাহলে আপনি কী করতে হবে? আপনার খাতা থেকে আবার বিয়োগ করে দিতে হবে। তাহলে এই যে বিয়োগের ঘরে যাবে, ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি, 8 নম্বর সমন্বয়। আচ্ছা, তারপরে ব্যাংক পদবি বিলে অর্থ পরিশোধ করেছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আপনি একজনকে টাকা দিতে বলছেন, সে আপনার কাছে পাবে, ব্যাংকে বলে দিচ্ছেন উনি আসলে ওনাকে 500 টাকা দিয়ে দিবেন, উনি আমার কাছে পাবে। তা ব্যাংক কী করেছে? ওনাকে দিয়ে দিছে, কিন্তু আপনার খাতা আপনি কাটছেন? কাটেননি, তাহলে আপনার খাতা থেকে বিয়োগ করতে হবে। এই যে ব্যাংকে কর্তৃক পদবি বিলে অর্থ পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি, এই যে লিখছি। এবার এই যোগেরগুলো যোগ করছি এটার সাথে, তারপর এটা থেকে বিয়োগ করছি। যেটা বেরিয়েছে এটা হচ্ছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, যেটা বের হয়েছে আমাদের। আর করতে বলছে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, উত্তর যেটা বেরোবে এটা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। ঠিক আছে? এখন যদি বলে এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত না বলে এখানে বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, তখন কি করবো আমরা? এটা ছিল ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংকে জমা, আর এটা ছিল এটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত যখন বলবে, এই যে যেগুলো বিয়োগ করেছিলাম এগুলো তখন যোগ করব, যোগেরগুলো বিয়োগ করে দিব, বাস এইটুকুন কাজ। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এইটুকুন কাজ, যেগুলো বিয়োগ করেছিলাম এগুলো যোগ করব, যে এন্ট্রিগুলো যোগ করেছিলাম এগুলো বিয়োগ করব, উল্টা করে দিব, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা এই দুইটা বুঝতে পেরেছেন। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হলে কিভাবে করতে হবে, আর ব্যাংক বিবরণ অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত করতে হলে এটার উল্টায় দিতে হবে, বিয়োগেরগুলো যোগ করব, যোগেরগুলো খালি বিয়োগ করে দিব, এইটুকুন তফাৎ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন গেল। এবার যাই ব্যাংকে, ক নম্বর প্রশ্ন, ব্যাংকে যত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ, মানে ব্যাংকের থেকে ডেবিট মেমোরেন্ডাম বলতে কি বোঝায়? ব্যাংক যত টাকা দিয়ে দিছে, ডেবিট কোনটা? ব্যাংকের জন্য যদি গ্রাহকরে টাকা দিয়ে দেয় তাহলে ওটা ডেবিট, আর যদি গ্রাহক যদি ব্যাংকে টাকা জমা রাখে ব্যাংকের জন্য ওটা ক্রেডিট। ঠিক আছে? তাহলে ব্যাংক দিয়ে দিছে, তাই না? দেখি তো এখন ব্যাংক কোনটা দিছে, কোনটা ব্যাংক থেকে পরিশোধ করেছে। দেখি এখানে আমরা করছি, এই যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা, ব্যাংকে থেকে 40 টাকা কমে গেছে, তাই না? এই একটা পেলাম আমরা। আর ব্যাংক পরিশোধ করছে কোন জায়গায়? এই যে ব্যাংক পদবি বিলের অর্থ পরিশোধ করেছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এটাও ব্যাংকের থেকে পরিশোধ করে দিয়েছে। আর কোনোগুলো ব্যাংকের থেকে পরিশোধ করে না, আপনারা পুরো এন্ট্রিগুলো পড়ে দেখতে পারেন। তো এই দুইটাই পরিশোধ করেছে, মানে এই দুইটার পরিমাণ বের করতে হচ্ছে। ব্যাংকে যত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে, মানে ব্যাংক পরিশোধ করেছে, পরিশোধ করার কথা বলছে, ব্যাংক যত টাকা পরিশোধ করেছে সেটা, যেমন এই যে ধার্যকৃত চার্জ কর্তন করেছে আর হচ্ছে পদবি বিলের অর্থ পরিশোধ করেছে, এই দুইটা, এই জন্য এই দুইটা ক নম্বর প্রশ্নের অ্যান্সার, এই দুইটা যোগ করে দিব, তাই না? আচ্ছা, এই দুইটা আশা করছি এই দুইটা আমাদের করার প্রয়োজন আছে, আমার মনে হয় না যে প্রয়োজন আছে করার। আচ্ছা, তারপরে যাচ্ছি 4, 5, 6, 7 নং লেনদেনগুলো দ্বারা জাবেদা তৈরি করো। আচ্ছা, জাবেদা, আমরা জাবেদার ঘর তো আমরা আগে থেকে জানি, জাবেদা কিভাবে আঁকতে হবে।
আশা করছি আপনারা ব্যাংক সমন্বয় বিবরণী আপনাদের কাছে কঠিন লাগবে না, কারণ এটা আসলে কেউ স্টুডেন্টরা করতে চায় না, এই জন্য করতে চায় না, এটা একটু কঠিন মনে হয়, কিন্তু আমি আপনাদের সহজ করে শিখিয়ে দিলাম। একটা সিস্টেম দিয়ে 4টা সিস্টেম করতে পারবেন। এটাকে এর থেকে সহজ সিস্টেম আমার মনে হয় না কেউ করাবে। আপনারা দেখেন। আচ্ছা, এটা হচ্ছে এখন আমরা করব গ নাম্বার কোয়েশ্চেন, জাবেদা করব। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে জাবেদা। আর জাবেদা ক্ষেত্রে যেহেতু এই অঙ্কে কোনো তারিখ নেই, কিন্তু ঘর কিন্তু তারিখের ঠিকই রাখতে হবে। ডিসেম্বরের 31 তারিখ দিতে হবে, যেগুলো করতে বলছে। কয় তারিখ বলছে? 4 তারিখ। কত সাল? 2015 সাল, ডিসেম্বরের 4 তারিখ। এই যে দেখেন এখানে তারিখ দিয়েছে 31/12/15, ঠিক আছে? এটা ডিসেম্বরের 15 তারিখ 31 তারিখে তৈরি করা হয়, এই জন্য ডিসেম্বরের 31 তারিখ দিতে হবে। 4 দিচ্ছি কেন আমি? 31 তারিখ। হ্যাঁ, 4 তারিখে কি বলছে? ব্যাংক মঞ্জুরকৃত সুদ 500 টাকা। ব্যাংকে সুদ মঞ্জুর করেছে, তো ব্যাংকগুলো সুদ দিয়ে দিয়েছে আপনার ব্যাংকে, আমি পাইছি না? সুদ দিবে প্রতি মাসে বলছে, প্রতি বছর বলছে, তো ব্যাংকে বাড়াই দিছে না? তা আমার ব্যাংকে টাকা বাড়ছে না? ব্যাংক হিসাব ডেবিট। কিসের কারণে টাকা আসছে? ব্যাংক সুদের কারণে। তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকে আমার যদি ব্যাংকে টাকা বাড়ে সেটা ডেবিট হয় না? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা বাড়ছে। আর কিসের কারণে বাড়ছে? ব্যাংক সুদের টাকা পেয়েছি, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে 50 টাকা, এই শেষ। আবার ডিসেম্বরের 31 তারিখ কি বলেছে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত 440 টাকা এবার ব্যাংক কর্তন করে নিয়ে যাবে। তাহলে ব্যাংকের থেকে কি কমবে না বাড়বে? কমবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, আর ধার্যকৃত চার্জ হিসাব ব্যাংক চার্জ হিসাব ডেবিট। ব্যাংক চার্জ কর্তন করছে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট। হ্যাঁ, আর ব্যাংক হিসাব, ব্যাংকের থেকে টাকা কমে যাবে আমার, যদি ব্যাংকের থেকে কমে যায় ওরা যেখান থেকে কমে যাবে এটা ক্রেডিট আমার, হিসাব ক্রেডিট। সাধারণ জাবেদা, এটা আবার ব্যাংকের হিসাব করবেন না, ব্যাংকের প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা ডেবিট হয় ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ক্রেডিট হয়। সাধারণ জাবেদার ক্ষেত্রে আমরা সাধারণ জাবেদা যেভাবে করতাম ওইভাবেই করব। 40 টাকা ব্যাংকের হিসাব অনুযায়ী করব না, ব্যাংকের হিসাব অনুযায়ী যদি করতে যাই তাহলে ভুল হয়ে যাবে, কারণ ব্যাংকের সাথে প্রতিষ্ঠানের হিসাব উল্টাটা। 6 নাম্বার কি বলছে? ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে, তাহলে ব্যাংকের থেকে কমে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আর কাকে ফেরত দিব আমি? যার কাছ থেকে চেকটা পেয়েছিলাম, তাহলে প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব, অথবা এটাকে কি বলা হয়? দেনাদার। ডেবিট, ব্যাংকের থেকে কমে গেছে ফেরত আসছে, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? 2000 টাকা। তারপর বলছে ব্যাংক কত নম্বর? 8-7 পর্যন্ত। আচ্ছা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 5000 টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, আমার ব্যাংকে জমা দিছি মানে কি আমার ব্যাংকে বাড়ছে, আর যাবে কি? দেনাদার, তাই না? ব্যাংকে বাড়ছে না টাকা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আমার ব্যাংকে যা বাড়বে তাই তো ডেবিট, আমার কাছে যা আসবে তাই ডেবিট। তার মানে জমা দিছি মানে কি? ব্যাংকে আমার বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট। কে দিছে টাকা? প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য অথবা দেনাদার। দেনাদার দিছে না? দেনাদার হিসাব ক্রেডিট। কয় টাকা? 5000 টাকা। এই যে 5000। এই হচ্ছে আপনার 4টা জাবেদা, 4 মার্ক। ক্লিয়ার? আর ক নাম্বার প্রশ্নটা বলছে ব্যাংকে যত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ। আচ্ছা, যেহেতু এই দুইটাই করেছি, ক নাম্বারটাও আমরা করে দিচ্ছি। কষ্ট করে যেহেতু এই দুইটা করতে পেরেছি, এই 2 মার্কেটটা আমরা কেন করতে পারবো না? আমরা সেটাও করে দিব। আচ্ছা, ক নাম্বার প্রশ্নে ক নাম্বার প্রশ্ন বলেছে
যেগুলো ডেবিট মেমোরেন্ডাম। কি বলছে ক নম্বর প্রশ্নে বলছে যে ব্যাংকে যত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু হয়েছে, ডেবিট মেমোরেন্ডাম পরিমাণ, বিবরণ, টাকা, তাই না? কোনটা কোনটা ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা কয় নাম্বার ছিল? 5, 40 টাকা। আচ্ছা, আর কোনটা ছিল? 9 নাম্বারে ছিল কি? ব্যাংক প্রদেয় বিলে অর্থ পরিশোধ করেছিল, ব্যাংক বিলের অর্থ পরিশোধ করেছে যা নগদান বইতে লেখা হয়নি। এটা হচ্ছে 9 নম্বর এন্ট্রি। কত টাকা লেখা হয় না নগদান বইতে? 500 টাকা, টোটাল 540 টাকা। এটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে কঠিন কিছুই নাই। নগদান বই মোতাবেক যখন বলবে আপনার বই, আপনার কাছে যে হিসাবটা থাকবে ওইটা, আর ব্যাংক বিবরণী অনুযায়ী যেটা বলবে ব্যাংকের কাছে হিসাব যেটা থাকবে ওই অনুযায়ী অঙ্ক করতে হবে। তাহলে নগদান বই অনুযায়ী মানে আমার বই অনুযায়ী যা হিসাব হয় আমি তাই করেছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি 2বার করে বুঝিয়ে দিয়েছি, আপনাদের প্রয়োজন পড়লে আপনারা টেনে টেনে সম্পূর্ণটা, আপনারা যদি একবারে টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনারা প্রয়োজনে 2বার বলেছি, আপনারা রিপিট করে শুনতে পারেন। তো টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। কারণ প্রত্যেকটা কথাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথা। তো আজকে এই পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নজয় একাডেমি কেয়ারের পাশে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।